হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের গ্রুপ 14টা আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা পি ব্লকের গ্রুপ 13 আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব গ্রুপ 14। তো সব থেকে প্রথমেই আমাদের যে মৌলগুলো জেনে নিতে হবে যে গ্রুপ 14-এ যারা রয়েছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। প্রত্যেকের ইলেকট্রন সংখ্যাগুলো দেখো দেওয়া রয়েছে নিচে 6, 14, 32, 50 এবং 82। প্রথমটাতে 8 বেড়েছে, তারপরেরটায় 18 বেড়েছে, তারপরেরটায় 18 বেড়েছে, তারপরেরটায় 32 বেড়েছে। তো এদের কনফিগারেশনগুলো দেখো লেখা রয়েছে 1:2:2p2 কার্বনের কনফিগারেশন, অর্থাৎ 1:2 জায়গাতে আমরা হিলিয়াম বসাতে পারি যেহেতু হিলিয়ামের দুটো ইলেকট্রন এবং কনফিগারেশন 1:2। তাহলে তারপরে আমরা 2:2p2 বসালাম, অর্থাৎ বাইরের কক্ষপথটা হচ্ছে এখানে 2 নম্বর কক্ষপথ, তার মানে আমরা পর্যায় হিসাবে লিখতে পারি এর 2। আর শ্রেণী যখন আমরা বের করব বাইরের কক্ষপথে দেখো 2 আর 2 4টে ইলেকট্রন, 4-এর সাথে 10 যোগ করে আমরা শ্রেণী সংখ্যা বের করব 14, বা যদি শুধু পি এর ইলেকট্রনটার সাথে যোগ করো 12, তাহলে 2 + 12 সমান হবে কত? শ্রেণী সংখ্যাটা 14। তাহলে প্রথম কার্ডটা হচ্ছে পর্যায় সংখ্যা 2, শ্রেণী সংখ্যা কত হলো? 14। সিলিকনে যখন চলে আসবো, হিলিয়ামের পরে আমরা নিয়ন বসাবো, তাহলে 10টা ইলেকট্রন কভার হয়ে গেল। তারপরে এখানে 2টো আর এখানে 2টো, অর্থাৎ বাইরের কক্ষপথে 4টে আর তার আগের কক্ষপথগুলোতে 10টা, মোট 14টা ইলেকট্রন হলো। পর্যায় সংখ্যা কত হবে? 3 হবে। শ্রেণী সংখ্যা একই থাকবে, 14 হবে। পরেরটাতে কী হবে? আর্গনের 18টা ইলেকট্রন, আর 4s আর 4p চলে আসবে। 18 হচ্ছে 22 আর তার আগে 3d ঢুকবে। 3dতে আমরা জানি কটা ইলেকট্রন থাকে? 10টা। তার মানে আমার 32টা ইলেকট্রন কভার হলো। তার মানে এর কনফিগারেশন হচ্ছে আর্গন 3d10, 4s2 4p2, পর্যায় সংখ্যা হবে 4, শ্রেণী সংখ্যা হবে 2-এর সাথে 12 যোগ করে 6, 14, না হলে 2 + 2 4 + 10 মানে 14। আমরা চলে আসছি টিনের কনফিগারেশনে। 3ডির পরে 4d হয়ে যাবে, এটা 4s2টা 5s2 হবে, 4p2টা 5p2 হবে, পর্যায় সংখ্যা 5 হয়ে যাবে, শ্রেণী 14ই থাকবে। লেডে চলে আসছি। লেডটা যখন আমরা বের করব, ক্রিপ্টনের পরে আমরা এখানে জেনন করব। জেননে 54টা ইলেকট্রন, 54-র সাথে এই ইলেকট্রনগুলো যোগ হবে, সাথে সাথে 4f14 ইলেকট্রন প্রবেশ করবে, টোটাল 82টা ইলেকট্রন। পর্যায় সংখ্যা 6, শ্রেণী সংখ্যা সেই একই থাকবে, 4 + 10 14। তো প্রত্যেকটার ক্ষেত্রে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনগুলো দেখে দেখো আমরা পর্যায় এবং শ্রেণী সংখ্যা বের করতে পারছি। তাই জেনারেল কনফিগারেশন হিসেবে আমরা লিখতে পারি ns2np2, যেখানে n মানে হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ। ঠিক আছে, সবচেয়ে বাইরের যে কক্ষপথটা সেটাকে বলা হচ্ছে আমাদের n। চলে আসছে আমরা সাইজ। ওপর থেকে নিচের দিকে আমরা গেলে জানি যে সাইজ ক্রমশ বাড়তে থাকে। তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড ক্রমশ সাইজটা বাড়বে, এখানে কোনো ব্যতিক্রম কিছু নেই। বয়েলিং পয়েন্ট কী হয় এদের ক্ষেত্রে? আমরা জানি ওপর থেকে নিচের দিকে কমবে, যেমন আমরা গ্রুপ 13-এ দেখেছি, এখানেও তাই হয়, ওপর থেকে নিচে কমে। আয়নাইজেশন এনার্জি জেনারেলি শ্রেণী বরাবর ওপর থেকে নিচে কমে, তাহলে এখানেও কমা উচিত, কিন্তু আমাদের এখানে লেডের আয়নাইজেশন এনার্জিটা বেশি হয়ে যায় টিন অপেক্ষা। তার কারণ লেডের ক্ষেত্রে ইলেকট্রনগুলো, ঠিক আছে, ডি এবং এফে প্রবেশ করে, তাহলে n-1 স্তরে ডি এবং n-2 কক্ষপথে এফে ইলেকট্রন প্রবেশ করে, এবং এদের স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব খুব কম হওয়ার জন্য এরা বাইরের কক্ষপথের যে 6s এবং 6p এর ইলেকট্রনগুলো রয়েছে তাদেরকে নিউক্লিয়াসের আকর্ষণের হাত থেকে গার্ড করতে বা আড়াল করতে পারে না। তাই নিউক্লিয়াস এই বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে খুব জোরে আকর্ষণ করে, এবং দেখা যায় যে 6sটা 6p এর তুলনায় অল্প হলেও একটু কাছে থাকে, তাই 6sএর প্রতি আকর্ষণটা তুলনামূলকভাবে আরও বেশি হয়। সেই কারণে এসের ইলেকট্রনগুলো কোনোভাবে বন্ধনে পার্টিসিপেটও করতে পারে না এবং শুধুমাত্র পি এরগুলো পার্টিসিপেট করে। সেই কারণে জারণ সংখ্যাও আমাদের দেখা যায় শুধুমাত্র +2 হয়, এবং এই একই কারণে ইনার্ট পেয়ার ইফেক্ট কারণে আমাদের ইলেকট্রনগুলোকে বের করতে যে বেশি শক্তি লাগছে তার জন্য আমার আয়নাইজেশন এনার্জির মানটাও তুলনামূলকভাবে বেড়ে যায়। আচ্ছা, এবং জারণ সংখ্যা দেখা যায় যে শুধুমাত্র +2 হয়। যদি এসের ইলেকট্রনগুলোও বেরোতো 6s এবং 6p, তাহলে আমার জারণ সংখ্যা +4 হতো, কিন্তু যেহেতু এখানে 6s এর ইলেকট্রনগুলো বেরোচ্ছে না, এই ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় জোড় বা ইনার্ট পেয়ার রূপে থেকে যাচ্ছে, তাই এই প্রভাবটাকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। এবং এই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য পিবি অর্থাৎ লেড এর অক্সিডেশন স্টেট +2 দেখা যায়, +4 কিন্তু দেখা যায় না। যেখানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিনের ক্ষেত্রে আমাদের +2 এবং +4 দুটো জারণ স্তরই দেখা যায়। লেডের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র +2 ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। ক্যাটিনেশন ধর্ম কার সব থেকে ভালো দেখা যায়? কার্বনের। আমরা জানি অর্গানিকের যত সমস্ত কম্পাউন্ডস কম্পাউন্ডস তৈরি হয় সব কার্বন দিয়ে। আচ্ছা, ক্লাস 10 লেভেলে এগুলো পড়ে এসেছো। কেন কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়? তার সাইজটা মাঝারি, তড়িৎ ঋণাত্মকতা মাঝারি, একটা বন্ডের সাথে আরেকটা বন্ড যুক্ত হওয়ার প্রবণতাটা তাই বেশি থাকে, ভ্যালেন্সি 4 হওয়ার জন্য। আচ্ছা,
তারপরে সিলিকন, জার্মেনিয়াম টিনের হচ্ছে একদমই কম, লেডের ক্ষেত্রে প্রায় নাই দেখা যাওয়ার মতনই। লেডের ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম সাইজ বড় হওয়ার জন্য লেডগুলো পরস্পরের সাথে যুক্ত হতে পারে না, তাই ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না, খেয়াল রাখবে এগুলো। আচ্ছা, কার্বনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকে না, কারণ কার্বনের 6টা ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p2। এখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল 2d বলে যেহেতু কোনো অস্তিত্ব নেই, তাই এখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না, তাই এর ম্যাক্সিমাম সমযোজ্যতা হবে, বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন আছে অর্থাৎ ম্যাক্সিমাম সমযোজ্যতা হবে 4, অর্থাৎ কার্বন শুধুমাত্র 4টে পরমাণুর সাথেই যুক্ত হতে পারবে। কিন্তু সিলিকনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, কারণ সিলিকনের ক্ষেত্রে 14টা ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2 3p2 এর কনফিগারেশন, এর ক্ষেত্রে 3dটা ফাঁকা পড়ে আছে ভ্যাকেন্ট অরবিটাল থাকার জন্য। এটা কি করতে পারে, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে SiF6 2- পর্যন্ত যৌগ গঠন করতে পারে, যেখানে ফ্লোরিনের সমযোজ্যতা হয় 6। তো এটাও খেয়াল রাখতে হবে যে সিলিকন কিন্তু শুধুমাত্র ফ্লোরিনের সাথে যৌগ গঠন করতে পারে, ও কিন্তু আবার ক্লোরিনের সাথে পারে না, কারণ ক্লোরিনের সাইজটা বড় হওয়ার জন্য দেখা যায় যে এখানে রিপালশন দেখা যায়। ঠিক আছে, বেশ। তার মানে কার্বন শুধুমাত্র সমযোজ্যতা হবে 4, সিলিকনের হবে 6, কিন্তু হলে কি হবে, সিলিকন শুধুমাত্র ফ্লোরিনের সাথেই যৌগ গঠন করতে পারবে। নেক্সট হচ্ছে CO2 SiO2 GO2, এগুলো হচ্ছে আম্লিক প্রকৃতির হয়ে থাকে। টিন এবং লেড হয়ে থাকে অ্যামফোটারিক প্রকৃতির, আর কার্বন মনোক্সাইডটা হয় নিউট্রাল বা প্রশম। এগুলো খেয়াল রাখবে, পরীক্ষা পারপাসে কাজে লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা এখানে অ্যাসিড এবং অম্লিক বা উপধর্মী হওয়ার কারণটা কি, কার্বন, সিলিকন, জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে উপর থেকে নিচের দিকে আমাদের অ্যাসিডিটি কমতে থাকে, তাই CO2 SiO2 GO2 ক্ষেত্রে এটা অ্যাসিডিক হয়, আর বাকি দুটো অ্যামফোটারিক বা উপধর্মী হয়। চলে আসছে আমরা জলের ক্ষেত্রে। কার্বন, সিলিকন এবং জার্মেনিয়াম জলের সাথে কোনো রকম বিক্রিয়া করে না। লেড জলের সাথে অল্প সময়ের মধ্যে বিক্রিয়া করে একটা অক্সাইডের আস্তরণ তৈরি করে ফেলে, তাই এটিও জলের সাথে বিক্রিয়া করে না। তো টিন জলের সাথে বিক্রিয়া করে SnO2 এবং হাইড্রোজেন উৎপন্ন করে। PbI2 এর অস্তিত্ব থাকলেও PbI4 এর থাকে না, কারণ PbI2-তে লেডটা +2 স্টেটে থাকে, PbI4 এ লেডটা +4 স্টেটে থাকে। আমরা জানি লেডের +4 হয় না, তাই এখানে আমাদের এর অস্তিত্ব থাকে না ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। কার্বনের উপভেদ কী কী, ডায়মন্ড, গ্রাফাইট এবং ফ্লোরারিন। এটাকে এরকমভাবে ছক আকারে খেয়াল রাখবে। যেমন ডায়মন্ডের স্ট্রাকচারটা হচ্ছে 3D এবং নেটওয়ার্ক টাইপের স্ট্রাকচার, জালকাকার স্ট্রাকচার। গ্রাফাইটের ক্ষেত্রে একটা স্তরের সাথে একটা স্তর ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে। আর ফ্লোরারিনটা দেখতে হয় ফুটবলের মতো, যেমন একটা উদাহরণ হচ্ছে C16, যেটাকে বাকমিনিস্টার ফ্লোরারিন বলা হয়ে থাকে। হাইব্রিডাইজেশনটা কী হবে, হিরোকের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজড, গ্রাফাইটের ক্ষেত্রে sp2, আর ফ্লোরারিনের ক্ষেত্রেও sp2। ডায়মন্ডের ক্ষেত্রে এর কোনো অ্যারোমেটিসিটি নেই, তাই এটাকে আমরা নন অ্যারোমেটিক বলতে পারি। গ্রাফাইটটা হচ্ছে অ্যারোমেটিক, ফ্লোরারিনটা হচ্ছে অ্যারোমেটিক, তার কারণ এখানে বেঞ্জিন রিংয়ের মতো স্ট্রাকচারগুলো দেখা যায়। হিরোকটার ক্ষেত্রে কি হবে, বা ডায়মন্ডের ক্ষেত্রে তাপের সুপরিবাহী হলেও এরা তড়িৎ পরিবহন করতে পারে না। গ্রাফাইট তাপ ও তড়িতে সুপরিবাহী, ফ্লোরারিনও তাপ ও তড়িতে সুপরিবাহী। হিরোকের তাপীয় স্থায়িত্ব গ্রাফাইটের থেকে কম হয়, সবচেয়ে বেশি তাপীয় স্থায়িত্ব হচ্ছে গ্রাফাইটের বেশি, এই কারণে এটা লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবং পাই ইলেকট্রনগুলো সহজেই এদের এক স্তর থেকে আরেক স্তরে যেতে পারে, এবং এতে কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড বা ডবল বন্ড উভয়ই দেখা যায়। আচ্ছা, এদিকে বাকমিনিস্টার ফ্লোরারিন যেটা মানে C60, সেটাতে আমাদের 5 মেম্বার রিং থাকে 12টা, আর 6 মেম্বার রিং থাকে 20টা। এটা খেয়াল রাখবে যে এখানে বারবার এই প্রশ্নটা আসে যে 5 মেম্বার রিংয়ের সংখ্যা কটা। তো 5 মেম্বার রিংয়ের সংখ্যা 12টা, এই কারণেই হয় কারণ এখানে 5 মেম্বার রিংয়ের চারপাশে কোনো 6 মেম্বার রিং থাকে না, তাহলে 5 মেম্বার রিংগুলো সম্পূর্ণভাবে আলাদা আলাদা পজিশনে অবস্থান করে। তো এরকম 12টা যদি আমরা 5 মেম্বার রিং নিই, তাহলে 5 × 12, তার মানে আমার কটা কার্বন পরমাণু হলো 6টা। তার মানে আমার এই যে C60 রয়েছে, তাহলে এখানে আমরা 5 মেম্বার রিং কটা নিয়ে নেবো, 12টা। আর 6 মেম্বার রিং আমার প্রয়োজন মতো 10টা হওয়া দরকার ছিল, 6 × 10 = 60, কিন্তু আমাদের এখানে 20টা হয়, কারণ দেখো এখানে 6 মেম্বার রিংয়ের চারিদিকে আবার কিন্তু 6 মেম্বার রিং থাকে, তাহলে এখানে কিন্তু বেশি সংখ্যক 6 মেম্বার রিং আমার লাগছে, কারণ এখানে কার্বন পরমাণুগুলো কি থেকে যাচ্ছে, কমন থেকে যাচ্ছে। তো সেই কারণে এটা খেয়াল রাখবে, 5 মেম্বার রিংয়ের সংখ্যা হয় 12টা, আর 6 মেম্বার হচ্ছে 20টা। 5 মেম্বার রিংয়ের চারিদিকে শুধুমাত্র 6 মেম্বার রিং থাকে, কিন্তু 6 মেম্বার রিংয়ের চারিদিকে 5 ও 6 মেম্বার উভয় রিংই থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কার্বন মনোক্সাইড প্রস্তুতি। কার্বনের সাথে যদি ওয়াটার যোগ করে যদি হিট দেওয়া হয়, তাহলে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়, যেটাকে বলা হয় ওয়াটার গ্যাস বা হচ্ছে সাইন গ্যাস।
আর যদি কার্বনের সাথে অক্সিজেন এবং নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে হয় কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন, যেটাকে বলা হচ্ছে পুরো মিক্সারটাকে বলা হচ্ছে প্রডিউসার গ্যাস। তাহলে ওয়াটার গ্যাস আর প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন আর প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন, উভয়ই জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার কত হবে? 3, কারণ কার্বনের সাথে দুটো বন্ড আছে, একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, একটা কোঅর্ডিনেট বন্ড, টোটাল বন্ড সংখ্যা 3, তাই বন্ড অর্ডার হচ্ছে 3। কার্বন ডাইঅক্সাইড কী করে প্রস্তুত করা হয়? ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে আমাদের CaCl2, H2 এবং CO2 উৎপন্ন হয়, বা ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট দেওয়া হয় তাহলেও আমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 উৎপন্ন হয়। এই কঠিন CO2 ড্রাই আইস রূপে ব্যবহৃত হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। SiO2-র গঠনটা দেখো 3D ডাইমেনশনে গঠনটা রয়েছে, নেটওয়ার্ক টাইপের গঠন, চালকাকার টাইপের গঠনটা রয়েছে। হাইব্রিডাইজেশন, যেহেতু সিলিকনের 4খানা বন্ড রয়েছে তাই হাইব্রিডাইজেশনটা হবে sp3। আচ্ছা, এই যে সিলিকা বা SiO2, এটাকে HF এর সাথে বিক্রিয়া করে SiF4H2O এবং অতিরিক্ত HF এর সাথে বিক্রিয়াতে আমাদের এখানে H2SiF6 উৎপন্ন হয়। এখানে একটা প্রশ্ন আছে যে HFকে কাঁচের পাত্রে রাখা যায় না কেন? তার কারণ হচ্ছে যে কাঁচের যে সংকেত অর্থাৎ সিলিকা সেটা হচ্ছে SiO2, এই SiO2-র সাথে HF এর বিক্রিয়া ঘটে, যেহেতু SiF4 ওয়াটার এবং পরবর্তীকালে H2SiF6 উৎপন্ন হচ্ছে, তাই কাঁচের পাত্রটা কী হয়? ক্ষয়ে যায়। সেই কারণে HFকে SiO2-র মধ্যে রাখা যায় না। নেক্সট, SiO2-র সাথে NaOH-এর বিক্রিয়াতেও Na2SiO3 এবং ওয়াটার উৎপন্ন হয়। তো SiO2 হচ্ছে এক ধরনের সমযোজী যৌগ, এর অপর নাম হচ্ছে সিলিকা বা কোয়ার্চ। তারপরে আছে আমাদের সিলিকেট বা অর্থোসিলিকেট। এই অর্থোসিলিকেটের সংকেত SiO4 আর পাইরোসিলিকেটের সংকেত Si2O7 6-। জাস্ট এইগুলো খেয়াল রাখবে, তাহলেই হবে। ওকে।